সময়ে জঙ্গলের চারিদিকটা অদ্ভুত আধারে আচ্ছাদিত। আকাশে অর্ধখণ্ডিত চন্দ্রটাও আজ যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। জঙ্গলের গভীর থেকে ক্রমশ হিংস্র প্রাণীদের আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করছে। দূর দূরান্ত থেকে নিশাচর প্রাণীদের ডাক বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে। সাথে মাথার উপর দিয়ে দলে দলে বাদুড় উঠছে। জঙ্গলের দিকে চোখ যেতে এমন গা ছমছম পরিবেশে যেন শরীর হিম শীতল হয়ে গেল নেওয়াজের। নেওয়াজ লণ্ঠন হাতে সরু পথ ধরে সামনের দিকে এগোচ্ছিল। পেশায় একজন বণিক সে। ব্যবসার কাজে অচেনা এই রাজ্যে পদচারণ করেছিলেন। কাজ শেষ করে ফিরতে ফিরতে তার আজ বেশ রাত হয়ে গেল তার। সে মূলত এই রাজ্যের রহস্যময়ী রাজকুমারী আলায়নার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে রাজকুমারী তার সাথে সরাসরি কথা বলেননি। সে আজ পর্যন্ত লোকের মুখে শুনে এসেছে এই রাজ্যের রাজকুমারী মুখশ্রী নাকি কেউ দেখেনি। তিনি সবসময় নিজেকে পর্দার আড়ালে ঢেকে রেখেছিলেন। এই রাজ্যের রাজার মৃত্যুর পর পরবর্তী ওয়ারিশ হিসাবে 18 বছর পর থেকে রাজ্যের সকল ভার তার উপরে। রাজ্যের কোনো প্রয়োজনে বিশেষ ব্যক্তিদের সাথে কথা বলার অথবা সাক্ষাৎকারের প্রয়োজন হলে তিনি পর্দার আড়ালেই নাকি কথা বলেন। আরও শুনেছেন তিনি নাকি অনেক দয়ালু একজন রাজকুমারী। রাজ্যের প্রজাদের সুখ দুঃখ সর্বদা তিনি পাশে থেকেছেন। তার রাজ্যে প্রত্যেকটা প্রজার মুখে মুখে তাদের রাজকুমারীর প্রশংসা। আজ বণিক নিজের চোখে তার প্রমাণ পেলেন। তবে তার কাছে রাজ্যটা বেশ অদ্ভুত বলে মনে হলো। এ রাজ্যে চারিদিকে লাল টকটকে গোলাপের ঘেরা। এমনকি রাজকুমারী আলায়নার প্রাসাদও সব জায়গায় লাল গোলাপের সমারোহ। গোলাপগুলো স্বাভাবিক গোলাপের তুলনায় ভিন্ন, কেমন যেন জ্বলজ্বল করছে। কাছ থেকে দেখলেই মনে হবে যেন তাজা রক্তের রং এই গোলাপের মাঝে উপস্থিত। রাজ্যটি সবার কাছে ব্লাড রোসের রাজ্যের নামে পরিচিত। রাত্রি হয়ে যাওয়াতে রাজকুমারী তাকে আজকের রাতটা প্রাসাদে অতিবাহিত করতে বলেছিলেন, কিন্তু কাল তার জরুরি কাজ থাকার কারণে ফিরতে হবে ভেবেই তাড়াহুড়ো করে তিনি রাজকুমারীকে জানিয়ে একটু আগে রওনা হয়েছেন। 7-5 ভাবতে ভাবতে নির্জন পথ ধরে সামনে এগোচ্ছিলেন তিনি। হঠাৎ তার অনুভূত হলো তার পেছনে কেউ একজন এসে দাঁড়ালো। তড়িৎ দেখার জন্য তিনি পেছন ফিরে তাকালেন, তবে আশা অনুরূপ কাউকে দেখতে পেলেন না। অচেনা আতঙ্কে তার বুক ধক করে উঠল। তবুও বাহিরে থেকে নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াসে তিনি এগিয়ে যেতে লাগলেন। অগত্যা তার প্রত্যেকটা পদক্ষেপের আওয়াজের সাথে তাল মিলিয়ে যেন তিনি অন্য কারোর পায়ের আওয়াজ পাচ্ছেন। মনকে সান্ত্বনা দিয়ে তিনি বোঝালেন হয়তো তারই ভুল ধারণা হবে। এই ভেবে তিনি আবারও পা বাড়াতেই যাবে, তখন পাশে থাকা ঝোপ থেকে কেমন যেন একটা গোংরানির আওয়াজ ভেসে কানে এলো। কোনো হিংস্র প্রাণী ভেবে তিনি আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। পর মুহূর্তে তিনি দেখলেন অন্ধকার ভেদ করে অদূর থেকে দুটো লাল টকটকে লোভাভূত চোখ তার দিকে তাক হলো। আচমকা আতকে চোখ তার কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। ভয়ে তার অন্তর আত্মা জমে গেল। শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। হাত পা ক্রমশ কম্পন শুরু করে দিয়েছে। মুহূর্তে তিনি কোনো উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে প্রাণপণে ছুটতে লাগলেন। ছুটার সময় পথের কোনো হদিশ তার ছিল না। এলোমেলো হয়ে ছুটতে ছুটতে একসময় তিনি জঙ্গলের গভীরে গিয়ে থামতে তার বোধ হলো তিনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। হাতের লণ্ঠনটাও হাত থেকে কোথায় যেন পড়ে গেছে, তার কোনো ঠিক নেই। ভুল সঠিকের দর কষাকষির মাঝে মাটিতে পড়া শুকনো পাতা মুচমুচিয়ে ভাঙার খসখস আওয়াজে সে ঘাড় ঘোরাতে দেখলো বিশাল আকৃতির একটা অদ্ভুত প্রাণী তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার বিকৃত মুখাবয় বোঝা দায়, তবে যতটুকু বোঝা যাচ্ছে তার পিঠে বিশাল দুটি কালো পালকের ডানা, হাতে বড় বড় সূচালো বিশাল বিশাল নখ। নিজের চোখকে অবিশ্বাস হচ্ছে তার সামনে দাঁড়ানো প্রাণীটিকে দেখে। সে জোরে চিৎকার দিতে যাবে, তার আগে সে অদ্ভুত প্রাণীটির ডানা ঝাপটে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। কোনো প্রকার আওয়াজ মুখ থেকে বের করার আগেই প্রাণীটি তার ঘাড়ে নিজের সূচালো দুটি দাঁত বসিয়ে দিল। লোকটি ব্যথায় ছটপট করতে লাগলো। বাঁচার শেষ চেষ্টা করতে হাত পা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোনো লাভই হলো না। প্রাণীটি তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে তার শরীরের সমস্ত রক্ত নিমিষে চুষিয়ে নিল। পর মুহূর্তে বাঁচার বৃথা চেষ্টা বাদ দিয়ে মৃত্যুর নির্মম যন্ত্রণায় ছটপট করতে করতে লোকটার নিতর রক্তশূন্য ফ্যাকাশে দেহটা মাটিতে লুটিয়ে পড়ল।
লোকটার শরীরে সমস্তটুকু রক্ত পান করে তবে প্রাণীটির লোকটিকে ছুঁড়ে ফেলল। শিকার কেঁপে মুখে তার তৃপ্তি হাসি ফুটে উঠল। প্রত্যেকদিন সকালে রাজকুমারী আলাইনা ভোরের রাজ্যের তদারকি করতে নিজের পছন্দের ঘোড়া সাওয়ারিতে বের হন। আজও ঠিক তাই। সকালের মিষ্টি কুয়াশায় এসে গা ছুঁতে আলাইনা তার শরীরের বস্ত্রটা আরেকটু ভালো মতো টেনে নিল। তার ঘোড়া এগিয়ে চলেছে প্রাসাদের দ্বার পেরিয়ে। পেছনেই আছে তার উজির আর দেহরক্ষীদের ঘোড়া। অদ্ভুতভাবে আলাইনা যতটুকু পথ এগোচ্ছে, পথে থাকা ব্লাড রোজগুলো ততই তার সংস্পর্শে এসে আরও সজ্জীবিত হচ্ছে। চলতে চলতে এক পর্যায়ে জঙ্গলের সরু পথটা ধরে এগোতে গিয়ে নির্জন রাস্তায় পড়ে থাকা কিছু একটা আলাইনার দৃষ্টি আকর্ষণ করলো। সে রক্ষীদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজে ঘোড়া থেকে নেমে পড়ল। সেদিকটাই এগিয়ে কাছাকাছি যেতে সে দেখলো একটা নিথর দেহ উপুর হয়ে মাটিতে পড়ে আছে। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে তার দেহ পুরো ফ্যাকাশে রং ধারণ করেছে। মনে হচ্ছে যেন তার শরীরের সমস্ত রক্ত চুষে ফেলা হয়েছে। আলায়না উজিরকে বলল লোকটাকে তুলে সোজা ঘুরিয়ে রাখতে। উজির রাজকুমারীর আদেশে লোকটাকে সোজা করে দিতে বিস্ময়ে রাজকুমারীর মুখশ্রী ভাবাবেগ পরিবর্তন হলো, যা নেকাবের ভিতর থেকে কারো কাছে স্পষ্ট হলো না সেটা। রাজকুমারী আরেকটু এগিয়ে গিয়ে বলল, এটা তো সেই লোকটা না যে কাল আমার সাথে সাক্ষাতের জন্য প্রাসাদে এসেছিল? তার এই করুণ অবস্থা হলো কি করে? আপনারা কি এই বিষয়ে কিছু জানেন? রাজকুমারী প্রশ্নের বিজ্ঞ উজির মাথা নিচু করে উত্তরে বলল, এ বিষয়ে কিচ্ছু জানি না রাজকুমারী, তবে খোঁজ করে জানাচ্ছি। কথার মাঝে রাজকুমারী খেয়াল করলো লোকটার ঘাড়ের কাছে বরাবর দুটো ছিদ্র ক্ষত হয়ে আছে, যা থেকে রক্ত জমে শুকিয়ে আছে। আলায়নার তখন ভাবুক হয়ে আদেশ করে বললেন, হয়তো কোনো হিংস্র প্রাণীর কাজ এটা, তবে এর আগে এই রাজ্যে এমন মৃত্যু কারুর দেখিনি। খোঁজ লাগান তবে। রাজকুমারীর কথায় উজির মাথা নুয়ে জানালো তার শীঘ্রই এর উত্তর বের করবে। রাজকুমারী পুনরায় নিজের ঘোড়ায় চড়তে যাবে, তার আগেই তার কানে এলো একটা জোরালো সংকেত। এই সংকেত যুদ্ধের সংকেত। তার বাবার মৃত্যুর পর থেকে রাজ্যের দখলের জন্য অনেকে ওঁত পেতে আছে। আলায়না সর্বদা তার রাজ্যের সুরক্ষায় প্রাণপণে নিজেকে নিয়োজিত রাখে। তার কাছে প্রায় কিছুদিন যাবৎ পার্শ্ববর্তী সাম্রাজ্য থেকে হুমকির বার্তা আসছে। সেই বার্তায় সে রাজ্যের রাজা আলায়নাকে সামান্য মেয়ে বলে তাচ্ছিল্য করে স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করার হুমকি জানিয়েছে। অন্যথায় সে তার সৈনিক নিয়ে আক্রমণ করবে তার রাজ্য। আলায়না সে বার্তা তাকে পাল্টা জবাব পাঠিয়ে দেওয়াতে হয়তো পরবর্তী রাজ্য থেকে কোনো ফিরতি বার্তা ছাড়াই এই আক্রমণ করা হয়েছে। আলায়না ভাবনায় তার সময় নষ্ট না করে দ্রুত প্রাসাদে গিয়ে সৈন্যদের প্রস্তুত করে ময়দানে পাঠিয়ে দেয়। সে নিজেও যুদ্ধের পোশাক আর বর্ম পরে তলোয়ার হাতে তাদের পেছনে হাজির হন। আলায়না যে কোনো পরিস্থিতিতে সর্বদা আগে থেকে প্রস্তুত রাখে নিজেকে। এর মধ্যে সামনে প্রতিপক্ষ সৈন্যদের ঝাঁক এসে উপস্থিত, তারা আক্রমণের জন্য প্রস্তুত। আলায়না ময়দানে এসে নামতেই তার সুরক্ষায় সৈন্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে নেয়। বিপক্ষ দলের সৈনিকদের নেতৃত্ব দিতে সে রাজ্যের রাজাও তাদের সামনে উপস্থিত হয়েছে। মুখে তার তাচ্ছিল্যের হাসি। এসব দেখে আলায়না একটুও দমল না, বরং তাদের আক্রমণের অপেক্ষায় নিজেকে প্রস্তুত রাখলো। প্রতিপক্ষ দল আগে আক্রমণ হানতেই আলায়না তার সৈন্যদের পাল্টা আক্রমণের আদেশ ছুড়ল। এভাবে দুপক্ষে আক্রমণের যুদ্ধ আরও বৃহৎ আকার ধারণ করলো। আলায়না দেখিয়ে দেওয়া কৌশলে সৈন্যরা একে একে বিস্তীর্ণ হয়ে তলোয়ার চালিয়ে আঘাত হানে। এক পর্যায়ে আলায়নার সৈন্যরা এগিয়ে যাচ্ছিল, বিপক্ষ দল প্রায় পরাজিত হয়ে যাচ্ছিল। ঠিক সে সময় পরাজয় মেনে না নিতে পেরে রাজা তার এক সৈনিককে আদেশ করায় সে কাপুরুষের মতো পেছন থেকে এসে আলায়নার উপর তলোয়ার দিয়ে আঘাত করতে গেলে আলায়না পূর্বেই সজাগ হয়ে সরে গেল। তবে তার এক বিশ্বস্ত সৈনিকের গায়ে সেই কোপটা লেগে সে মুহূর্তে সেখানেই শহীদ হলো। চোখের সামনে নিজের বিশ্বস্ত সৈনিকের মৃত্যু দেখে আলায়না ক্রোধে নিজের তলোয়ার চালিয়ে কয়েক মুহূর্তের ব্যবধানে তার গর্দান শিরোচ্ছেদ করে দিল। সকলে অবাক চোখে তার পরখ করে আবারও লড়াইয়ে মনোনিবেশ করে। এক পর্যায়ে যুদ্ধে বিজয়ী রাজকুমারী আলায়না হয়, আর সে তার কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধের মোড় পুরোপুরি পাল্টে দেয়।
বিপক্ষ রাজ্যের রাজা হেনস্থা হয়ে রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং যুদ্ধে পরাজিত হওয়ার শর্ত সাপেক্ষে নিজের রাজ্যের দখল রাজকুমারীর হাতে দিতে বাধ্য হয়। এই যুদ্ধের পর রাজকুমারীর প্রতি তার পূর্বের ধারণা পুরোপুরি বদলে গেল। নিজের করা ভুলের মাসুল তাকে নিজ রাজ্যের রাজত্ব খুইয়ে চুকাতেই হলো। কিছুক্ষণের মধ্যে বাতাসের সাথে রাজকুমারীর বিজয়ের খবর মিশে গেছে চারিদিকে। প্রজারা সবাই রাজকুমারীর প্রশংসায় পঞ্চমুখ। সর্বকালের মতো এবারও তারা তাদের রাজকুমারীর বীরত্বের মুগ্ধ। তারা তাদের রাজকুমারীর নাম দিয়েছে যোদ্ধার রাজকুমারী, যে কিনা নিজের রাজত্বের সুরক্ষার জন্য সর্বদা যান বাজি রেখে হলেও প্রস্তুত। রাজকুমারী প্রাসাদে প্রবেশ করতেই চারিদিকে তার নামে জয়ধ্বনি হতে লাগলো। রাজকুমারী ফেরার খবর পেতেই ভেতর থেকে রাজকীয় ভঙ্গিতে হেঁটে এলেন রানী আতিয়া বেগম। তার পেছনে এলো আরো কিছু দাসী। আতিয়া বেগম রাজকুমারী আলাইনার আম্মা এবং এই রাজ্যের রানী। রানীমার চোখে চিন্তার ছাপ স্পষ্ট দেখে আলাইনার মুখে মিষ্টি একটা হাসি রেখে জিজ্ঞাসা করলো, তুমি কি আবারও আমায় নিয়ে চিন্তায় ছিলে আম্মা? রানী মুখ গোমড়া করে উত্তরে বললেন, তা নয় তো কি, এভাবে আর কতদিন? নিজের জীবনের কি মায়া নেই তোমার? একটা বা চিন্তা করেছো তোমার কিছু হলে তোমার মায়ের কি হবে? একজন মেয়ে হয়ে তুমি এতগুলো পুরুষের সাথে জোরে কখনোই পেরে উঠবে না। তাই তো কৌশল খাটিয়ে তাদের পরাজিত করি। ভাগ্যের জোরে বারবার আল্লাহ তোমাকে রক্ষা করেছেন বলে যে সব সময় এমনটা হবে তার কোনো ঠিক নেই। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, তোমার বিয়ে করে নেওয়া উচিত। তাহলে এই রাজ্যেও একটা নতুন রাজা পাবে আর তুমি হবে এই রাজ্যের রানী। আম্মা, আমি নিজের সুরক্ষা নিজেই করতে পারি। আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। কন্যাদের যুদ্ধের ময়দানে নামতে নেই। আমি তোমার মা, তোমার চিন্তা সর্বদা আমার মাথায় ঘুরপাক খায়। আমি চাই তুমি শীঘ্রই বিয়ে করে নাও, যেন তোমার স্বামী এই রাজ্য পরিচালনা করে তোমাকে যেন আর যুদ্ধের ময়দানে না নামতে হয়। আলাইনা কিছু বলতে যাবে তার আগে আতিয়া বেগম হাতের ইশারায় তাকে থামিয়ে আবারও বললেন, আর কোনো কথা নয়, আমি দেশ বিদেশের লোক লাগিয়ে পাত্রের খোঁজ করা শুরু করে দিয়েছি। ভালো পাত্র পেলেই তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার আদেশ। মায়ের জেদে অসহায় গলায় আলাইনা বলল, আচ্ছা, সেটা না হয় দেখা যাবে পরে। রাতে রাজকুমারী তার কামরায় অবস্থান করছিল। ঠিক তখন একজন দাসী এসে দরজায় করাঘাত করে অনুমতি নিয়ে তাকে জানালো উজির নাকি তাকে তলব করেছে। রাজকুমারী নিজেকে নিকাবে মুড়িয়ে দরবারে উপস্থিত হলো। উজিরের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পূর্বে রাজকুমারীর বাবা বেঁচে থাকাকালীন তিনি তার বাবারও উজির ছিলেন। বাবার বয়সী এবং বাবার পূর্বের উজিরের দায়িত্বে থাকায় আলাইনা তাকে অঢেল সম্মান করে। আলাইনা উপস্থিত হতে উজির চিন্তিত গলায় মাথা নিচু করে বললেন, আমি সকালের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিলাম রাজকুমারী। রাজকুমারীর ইশারায় অনুমতি দিতেই উজির কথা এগিয়ে আবারও বলতে শুরু করলো, সেই বণিকের মৃত্যু স্বাভাবিক কোনো প্রাণীর কারণে হয়নি। তার মৃতদেহ গবেষণা করে পাওয়া গেছে সেটা কোনো এক অস্বাভাবিক হিংস্র পশুর আক্রমণে হয়েছে, যা জঙ্গলি কোনো পশুর আক্রমণের থেকে ভিন্ন। তার শরীরে বড় বড় নখের আঁচড়ের গভীর দাগও পেয়েছে তারা। শরীরে কোনো রক্ত ছিল না, পুরো দেহ তার রক্ত শূন্য। উজির থেমে কপালে চিন্তার ছাপ ফেলে আবারও বলল, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী অবস্থা পর্যবেক্ষণ করে আমি ভিন্ন কিছু একটা আজ করতে পারছি, কিন্তু তা কিভাবে সম্ভব? কথাগুলো মন দিয়ে শুনে আলাইনা কপালে কয়েক ধাপে ভাঁজ পড়ে। সে চিন্তিত গলায় উজিরকে প্রশ্ন করে বলল, কি আজ করতে পারছেন আপনি? হয়তো এই প্রাণীর রক্তচোষা পিশাচ। মানে, সেটা আবার কি? আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমি আপনাকে এই বিষয়ে আর কিচ্ছু বলতে পারবো না। রানীমায়ের নিষেধাজ্ঞা রয়েছে। দয়া করে অর্ধেক কথা বলে বাকি কথা গোপন করবেন না। আমাকে বলুন, আমার রাজ্যের সুরক্ষায় আমার জানার প্রয়োজন রয়েছে। আম্মাকে আমি সামলে নেব। রাজকুমারীর আদেশে উজির বলতে শুরু করলেন, আপনার জন্মের পূর্বে হঠাৎ করে একদিন রাজ্যে অশুভ কালো ছায়ার আগমন ঘটল। রাজ্যের সকলে আতঙ্কিত হয়ে পড়ল।
এমনতা অবস্থায় জানা গেল তারা নাকি রক্তচোষা, আরেক ভাষায় ভ্যাম্পায়ার। কিন্তু কারোর জানা নেই কোথা থেকে এসেছে এমন হিংস্ররূপী প্রাণী। রাতের আঁধারে তারা এই রাজ্যের প্রজাদের উপর হামলে পড়ে এক এক করে তাদের শিকার বানাচ্ছিল। এমন পরিস্থিতিতে আপনার পিতা রাজ্য রক্ষার দুশ্চিন্তায় পড়ে যায়। তিনি সে রাতে স্বপ্নে দেখে শীঘ্রই তার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসবে, যে কিনা হবে এসবের সমাধান। রানীমা তখন সন্তান সম্ভবা ছিলেন। রাজার স্বপ্নের পরপরই আপনার জন্ম হয়, আর অদ্ভুতভাবে আপনার জন্মের সাথে সাথে রাজ্য জুড়ে রক্তগোলাপ ফুটে যা শুধুমাত্র আপনার উপস্থিতিতে সঞ্জীবিত হয়। এই গোলাপের অলৌকিক ক্ষমতার কারণে তারা এই রাজ্যের ত্রিসীমানায় আসতে অক্ষম হয়। তবে আমার প্রশ্ন, এত বছর পর তারা কি করে ফেরত আসলো? তাহলে কি রক্তগোলাপের ক্ষমতা অকার্যকর হয়ে গেল? কুমারী বিস্ময় নিয়ে বলল, কি বলছেন এসব? আম্মা কেন লুকিয়েছে আমার থেকে? কারণ উনি চাননি আপনার উপর এসবের অশুভ ছায়া পড়ুক। আগে আপনি নিশ্চিত হন এই বিষয়ে যে এটা আসলে সে রক্তচোষার কাজ কিনা, পরে আমি না হয় এর বিহিত বের করব। কথা শেষ করে রাজকুমারী সেখান থেকে চলে যায় তার বাবার পুরনো গ্রন্থাগারের কোনো সমাধানের খোঁজে। কেননা তার বাবার গ্রন্থাগারে সকল বিষয়ে সকল ধরনের বই পুস্তক উপস্থিত। বিশাল দরজাটির সামনে এসে দাঁড়িয়ে ঝুলে থাকা বড় তালাটি খুলে সে ভিতরে প্রবেশ করল। রাতের আধারে লণ্ঠন জ্বালিয়ে একটা কেদারা টেনে বসে নানান পুঁথিপত্র ঘেটে ভ্যাম্পায়ার সম্পর্কে পুস্তক খোঁজা শুরু করলো সে। অনেক খোঁজাখুঁজির পর একটা তাক থেকে পুরনো বই সে খুঁজে পেল, যার উপরে মলাটে লেখা একটি শব্দ, ভ্যাম্পায়ার। বইটিতে আগ্রহী দৃষ্টি ফেলে আলাইনা সেটা খুলে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আধারে তলিয়ে যাওয়া কক্ষের মাঝে বিশাল পালঙ্কে পা এলিয়ে শরীর নিথর করে বসে আছে এক বিশাল দেহের পুরুষ। তার সম্পূর্ণ গায়ে কালো কাপড়ে আচ্ছাদিত, এমনকি মুখে অগ্রভাগ অব্দি হুন্ডির আস্তরণে মোড়ানো, যার দরুন তার মুখমণ্ডল অর্ধেক আবৃত হয়ে আছে। হাতে ধরে রাখা স্বচ্ছ কাচের গ্লাসে লাল রঙের তরল দৃশ্যমান। গ্লাসটি থেকে সেই তরল সেই থেকে পান করছে, যেন কিছু একটা ধ্যানে মগ্ন সে। তার ধ্যান ভঙ্গ হলো যখন তার কক্ষে এসে প্রবেশ করলো এক কালো পোশাকধারী লোক। তাকে দেখেই সেই চোখ মুখ তীক্ষ্ণ করে তাকালো সেদিকে। তার রাগ অনুমান করে কক্ষে প্রবেশ করা লোকটির কণ্ঠে ভীতি নিয়ে কাঁপতে কাঁপতে বলল, একটি প্রয়োজনীয় সংবাদ জানাতে এলাম প্রিন্স। প্রিন্সের হাতের ইশারায় বলার অনুমতি দিতে লোকটি ভয় কাটিয়ে মনের সাহস সঞ্চার করে বলল, রাজকুমারী আলাইনা তিনি আবারও আরেকটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আরও একটা রাজ্যের দখল এখন তার কাছে। লোকমুখে তার বীরত্বের প্রশংসা শোনা যাচ্ছে। রানী তার বিয়ের জন্য পাত্র খুঁজছেন। কথাটা শোনা মাত্রই প্রিন্স ইলহার মুখের হুন্ডিটা উপরে তুলতেই তার সুদর্শন মুখশ্রী ঠোঁটের কোণ ঘেঁষে সদ্য দৃশ্যমান হলো বাঁকা এক পৈশাচিক হাসি। মুখের কালো ফ্যাকাশে সাদা যেন রক্তশূন্য, ঠান্ডা আর গভীর গলায় সে আওড়ালো, বিয়ের প্রস্তাব পাঠানো হোক রাজকুমারী আলাইনার কাছে। লোকটি ভয় নিয়ে কোনো মতে উচ্চারণ করলো, প্রিন্স, যদি আপনার বাবা মানে আমাদের রাজা জানতে পারে তাহলে সমস্যা হবে। ইলহান বিরক্ত নিয়ে তাকে থামিয়ে বলল, আহা, সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না, যেটা বলেছি করো। ড্যাডকে কিছু জানাতে হবে না। ইলহানের আদেশ পেয়ে লোকটি সম্মান জানিয়ে কক্ষ ত্যাগ করলো। ইলহান মুখের আগের ন্যায় বাঁকা হাসি অক্ষুণ্ণ রেখে বলল, হ্যালো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও। পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।